নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা যখন জন্মায় তখন তারা তিনটি ঋণ নিয়ে জন্মায়। এই তিনটে ঋণ কিন্তু তাদের এই জন্মেই পরিশোধ করতে হয়। প্রথম ঋণটি হচ্ছে পিতৃ ঋণ, দ্বিতীয় ঋণটি হচ্ছে গুরু ঋণ, আর তৃতীয় ঋণটি হচ্ছে ক্ষেত্র ঋণ। পিতৃ ঋণ তার 5th হাউসকে হিট করে, 6th হাউসকে হিট করে কিন্তু গুরু ঋণ, আর ক্ষেত্র ঋণ 10th হাউসকে হিট করে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, তার ফলে তাদের জন্মছকও আলাদা। জন্মছক আলাদা হওয়ার জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছকও আলাদা। বা কারোর যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে চোখের কর্নিয়ার দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হচ্ছে, দেখা গেল মেষ রাশি, তাহলে সেটাও আলাদা প্রত্যেকের। ধরে নেওয়া যাক 140 কোটির মধ্যে যদি কয়েক লক্ষ মেষ রাশি হয়, প্রত্যেকের আলাদা আলাদা। এখন মেষ রাশির অর্থাৎ 1 নম্বর ঘর মেষ রাশিকে ধরে 5 নাম্বার ঘরে কোনোভাবে দেখা গেল দুটি বা আরো বেশি, দুটির ঊর্ধ্বে 3টি, 4টি, 5টি, দুটির বেশি পজিটিভ গ্রহ বিরাজ করছে, সেটা 5 নাম্বার ঘরে হতে পারে, সেটা 6 নাম্বার ঘরে হতে পারে, সেটা 10 নাম্বার ঘরে হতে পারে। যদি কখনো বিরাজ করে অর্থাৎ অবস্থান করে, তাহলে কিন্তু যেই ঘরে অবস্থান করবে 3টি পজিটিভ গ্রহ, যেই ঘরটিতে মানে 5 নম্বর, 6 নম্বর অথবা 10 নম্বর ঘরের মধ্যে যেই ঘরটিতে বিরাজ করবে, যেই ঘরটিতে অবস্থান করবে, সেই ঘরটি কিন্তু ঋণমুক্ত হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে কোনো ঘরের মধ্যে ধরে নেওয়া যাক 5 নম্বর ঘরটাতে রবি এবং শুক্র বসে রয়েছে, দুটোই কিন্তু অপোজিট, শত্রু কারক গ্রহ। কোনো কারণে দেখা গেল রবি এবং শনি বসে রয়েছে, দুটি কিন্তু অপোজিট, দুটি কিন্তু শত্রু গ্রহ, তাহলে কিন্তু সেই ঋণ যুক্ত হয়ে সে জন্মাচ্ছে। তাই জন্য আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনার আদৌ পিতৃ ঋণ বা গুরু ঋণ বা ক্ষেত্র ঋণ আছে কিনা, সেটা কর্মক্ষেত্র হতে পারে, সার্ভিস ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্র হতে পারে, সেটা সাংসারিক ক্ষেত্র হতে পারে। 10 নাম্বার ঘর যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্র ঋণ আপনাকে চুকাতেই হবে। এবং কোনো কারণে দেখা গেল আপনি এই সম্পর্কে জানেন না, জানা সম্ভব নয়, কেননা অ্যাস্ট্রোলজি নিয়ে যারা চর্চা করে তারা সেই হাই লেভেলের, তাদের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল যে এডুকেশন সেটা তাদের মধ্যে থাকে না। যদি না থাকে, তাহলে সময়, সিচুয়েশন, অবস্থান আপনাকে দিয়ে কিন্তু সেই ঋণগুলো পরিশোধ করিয়ে নেয়। এবার আসি প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5 নাম্বার ঘরে কোনো কারণে দেখা গেল অপোজিট গ্রহ বসে রয়েছে, শনি রবি, শুক্র রবি, বা দেখা গেল মঙ্গল শুক্র বা বুধ বৃহস্পতি, নেগেটিভ গ্রহ বসে রয়েছে, একজন আরেকজনের বন্ধু নয়। যদি কোনো কারণে বসে থাকে, তাহলে মনে রাখা দরকার পিতৃ ঋণ মানে হচ্ছে আমার এমন কিছু ঋণ থাকে, পিতৃ প্রভাব, পিতার যে প্রভাব আমার মধ্যে আছে, পিতার দ্বারা আমি যে পালিত হয়েছি, সেই ঋণটা আমি পূর্বজন্মে কখনো শোধ করিনি। এই জন্মে সবসময় যে পিতাকেই শোধ করতে হবে নট নেসেসারি, পিতার সাথে যুক্ত যারা যারা রয়েছে, অর্থাৎ আমার পিতা যখন, তাহলে তার স্ত্রী হচ্ছে আমার মা। তার যদি সন্তান থাকে, নয় আমার ভাই, নয় আমার বোন, নয় আমার দিদি, নয় আমার দাদা, আমার তাদের প্রতি যে দায়বদ্ধতা, সেটা কিন্তু অবশ্যই পালন করতে হবে। তাদের প্রতি যে কর্তব্য,
যে কোনো সিচুয়েশন অর সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন, সম্পর্ক খারাপ হয়ে গেছে, কিন্তু আমার যে কর্তব্যটা সেটা কিন্তু আজীবন করে যেতে হয়, যতদিন আমি বেঁচে আছি অথবা তারা বেঁচে আছে ততদিন ধরে। তবেই কিন্তু সেই পিতৃঋণ পরিশোধ হয়। এবং 6-9 কানেকশন কেতুকে হিট করে। প্রত্যেকটা মানুষের পুনর্জন্ম আছে, প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ শক্তি নিয়ে পুনর্জন্মে সে আবার জন্মায় তা নয়, কিন্তু আমার শক্তির যতটুকুই আবার জন্ম নিচ্ছে পরবর্তীকালে, তখন সে কিন্তু এই ঋণ মুক্ত হয়ে যায়। কোনো কারণে দেখা গেল আমি ঋণটাকে কোনো চুকালাম না, পিতা বা পিতার সাথে যুক্ত তার পরিবারের অংশ, অর্থাৎ আমারই পরিবারের যার প্রতি যে দায় দায়িত্ব সেইগুলো আমি পালন করলাম না, তাহলে আমার জীবনে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে সে ঋণটাকে কিন্তু পরিশোধ করাবে। কোনো কারণে দেখা গেল যে আমি একমাত্র সন্তান, তাহলে মনে রাখা দরকার আছে, নয় পিতা, বয়সকালে এমন সিচুয়েশন, পিতার মারাত্মক শরীর খারাপ, দেখা যাচ্ছে বিছানায় পড়ে হাঁকছে মুচ্ছে বমি করছে অবস্থা, সেখানে তার সেই সেবার মধ্যে দিয়ে সেই ঋণটাকে চোকাতে হবে। তা না হলে তিনি চলে গেলেন, মা রইল, এবার আমার সংসার রয়েছে, তবুও মায়ের প্রতি যা কর্তব্য সেটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত পালন করতে হবে, তবেই কিন্তু পিতৃঋণ শোধ হয়। এবার 6 নাম্বার ঘরে চলে আসি। মেষ রাশির জাতক জাতিকারা, আমি লিখে দিলাম, একটা মানুষ দেখাতে পারবেন না যার প্রপার গুরু নেই, টিচার নেই, পথপ্রদর্শক নেই, সে জীবনে সফল হতে পেরেছে, কখনো সম্ভব নয়। কোনো না কোনো ভাবে পিতার রয়েছে, অর্থাৎ পালন কর্তা, সেটা গুরু হতে পারে, টিচার হতে পারে, 6th হাউসও কিন্তু পিতা হতে পারে। কেন? গুরুও কিন্তু পালন কর্তা, পিতা। পিতা কথার অর্থ পালন কর্তা, সে শিক্ষক হতে পারে, পথপ্রদর্শক হতে পারে। তাহলে এই গুরুর সেবা করা মাস্ট, শুধুমাত্র সম্মান নয়। কিভাবে সেবা করতে হবে পরবর্তীকালে আসছি। তাহলে গুরুর প্রতি দায়বদ্ধতা, গুরুর প্রতি সেবা করা, গুরুর প্রতি নিজেকে স্যারেন্ডার করে দেওয়া, এই প্রবণতাটা আজীবন থাকতে হবে। কেবল আমার ধান্দার জন্য গুরুর কাছে গেলাম, ব্যাস গুরুকে ভুলে গেলাম, তাহলে চলবে না। তা যদি করি, সিচুয়েশন আমাকে দিয়ে কিন্তু গুরুর সেবা করিয়ে নেবে। আর ক্ষেত্রের জায়গায় যেটা, সেটা হচ্ছে নর্মালি আমি যে ক্ষেত্রে বাস করছি, আমার যদি ব্যক্তিগত ক্ষেত্র হয় তাহলে আমার গৃহ, আর আমার যদি কর্মক্ষেত্র হয় তাহলে আমার কর্মের স্থান। মনে রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, শুদ্ধতা এবং সেখানে সততার পরিচয় দেওয়া। সেটা কেবল একদিন, এক মাস বা এক বছর নয়, এটাকে কন্টিনিউ করে যেতে হবে, তবেই কিন্তু ক্ষেত্র ঋণ পরিশোধ হয়। অন্তত মিনিমাম 12 বছর কিন্তু আমার এই অবস্থান, অর্থাৎ আমি আমার কর্মে ফাঁকি দেব না, বা আমি আমার সাংসারিক জীবনে আমার যে দায়বদ্ধতা, আমার যেই কর্তব্য, সেই কর্তব্যে ফাঁকি দেব না। এবং সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কথার অর্থ হচ্ছে চরিত্রহীনতার কোনো কাজ করব না। হ্যাঁ, আমি এমন নয় দ্বিচারিতা, মুখে এক মনে এক, এই ধরনের নয়। সৎভাবে, সততার দ্বারা ইমপ্লিমেন্টেশনকেই কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হচ্ছে। এইগুলো কিন্তু করতেই হবে, তবেই কিন্তু এই 5 নম্বর, 6 নাম্বার এবং 10 নাম্বার ঘর, অর্থাৎ পিতৃঋণ, গুরু ঋণ এবং ক্ষেত্র ঋণ পরিশোধ করা যায়। এ প্রসঙ্গে অবশ্যই জানাচ্ছি, আমি আবার বলছি, পূর্বেও যেটা বলেছি, যদি 5 নাম্বার ঘরে 2 এর অধিক পজিটিভ গ্রহ থাকে, মঙ্গল, বৃহস্পতি, রবি, তাহলে কিন্তু কোনো মতে, মানে একটা এক্সাম্পল দিলাম, তাহলে কিন্তু কোনো ঋণ হচ্ছে না। আবার 6 নম্বর ঘরেও যদি তাই থাকে তাহলেও কিন্তু কোনো ঋণ হচ্ছে না। আবার 10 নম্বর ঘরেও যদি থাকে তাহলেও কিন্তু কোনো ঋণ হচ্ছে না। মনে রাখা দরকার, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনোভাবে পিতৃঋণ, গুরু ঋণ, ক্ষেত্র ঋণ যদি কখনো ছকের মধ্যে লক্ষ্য করা যায়, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো শনিবার বা কোনো মঙ্গলবার সূর্যাস্তের আগে গোধূলি লগ্নে অথবা পরন্ত বিকেল থেকে গোধূলি লগ্নে, সূর্যাস্তের পরে অন্ধকারে নয়, যেই স্থানে জল দাঁড়ায় না, স্রোত বয়ে যায়, এমন অনেক আছে পাহাড়ের উপর থেকে জল বয়ে যাচ্ছে বা এমনি বয়ে যাচ্ছে, স্রোতস্বিনী নদী হতে হবে সবসময় নট নেসেসারি, জল যেখানে স্ট্যাগ হচ্ছে না, দাঁড়াচ্ছে না,
আটকে নেই, জল বয়ে চলে যাচ্ছে যেখানে, সেখানে কিন্তু অবশ্যই খই প্রদান করতে হয় 5 বার। মানে আমার এই 2 হাতের মুঠোতে যতটা খই ভরছে সেই খই কিন্তু ফেলে দিতে হয়, বয়ে চলে গেল, আবার খই ফেলে দিতে হয়। হ্যাঁ, 5 মুঠ খই কিন্তু ফেলে দিতে হয়। এরকম কিন্তু 23টা মঙ্গলবার অথবা শনিবার কিন্তু করতে হয়। আমি যেই যেই নিয়মগুলো বললাম সেইগুলো তো করতেই হয়, এছাড়াও কিন্তু এইটা করতে হয়। কেমন? প্রতি শুক্রবার কিন্তু অবশ্যই কোনো গাইকে যদি নিজের হাতে কোনো কিছু খাওয়ানো যায়, যেটা সে খায়, রুটি খেতে পারে, কলা খেতে পারে, যা যা কিছু খায়, নিজের হাতে যদি খাওয়ানো যায়, স্নান করার পর আমি যদি নিজের হাতে খাওয়াই প্রতি শুক্রবার, তাহলে 23টা শুক্রবারের পর কিন্তু 23টা শুক্রবারের পর তারপর আমার ইচ্ছে মতন খাওয়ালাম সেটা আলাদা, কিন্তু পরপর 23 শুক্রবার দিন খাওয়াতে হয়। যে কোনো গুরুকে সম্মান করা হয় যে কোনো বারে, সেটা কিন্তু শিক্ষক দিবসেও হতে পারে, যদি নর্মালি লক্ষ্য করা যায়, গুরু পূর্ণিমার দিন হতে পারে, এরকম যা যা কিছু আছে, সেই দিন যদি গুরুকে পাদুকা দান করা হয়, চামড়ার পাদুকা দান করা হয়, বস্ত্র দান করা হয়, তাহলেও কিন্তু এই যে গুরু ঋণের নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যায়, মানে নেগেটিভ প্রভাবটা স্খলন হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করা যায়। বা গুরু ঋণ থাকলে অবশ্যই কিন্তু অন্তত বছরে একবার নয় শুদ্ধ পোশাক দান করলাম, এবং পোশাকের সাথে অবশ্যই কিন্তু চামড়ার পাদুকা দান করতে হয়। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আর এই যে ক্ষেত্র ঋণের ক্ষেত্রে দেখা গেল আমি কোথাও বিজনেস করছি বা আমি কোথাও কাজ করতে যাচ্ছি, সেই জায়গায় কিন্তু বেশিরভাগ সময় উপস্থিত থাকতে হয়, এবং গৃহের প্রতি যে দায়বদ্ধতা সেটাও হতে হয়, তার কারণ সেটা ব্যক্তিগত ক্ষেত্র, এবং সেখানে কিন্তু সৎ থাকতে হয়, অনেস্ট থাকতে হয়, ডিসঅনেস্ট হতে নেই, অন্তত সেই ক্ষেত্রটাতে কখনো ডিসঅনেস্ট হতে নেই, কারোর খারাপ চাইতে নেই। আশা করি আমি বোঝাতে পারলাম। নমস্কার।